আজকে আমরা জীবের জনন যে ফার্স্ট ইউনিটটা ছিল তার থার্ড চ্যাপ্টার মানুষের জনন পড়ব। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, মানুষের জনন। মানুষের দেহে যত রকম তন্ত্র আছে, ধরো পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, সেরকমই একটি উল্লেখযোগ্য তন্ত্র হচ্ছে মানুষের জননতন্ত্র। সেই জননতন্ত্রটা যেহেতু জনন সম্বন্ধীয়, যেখানে ধরো বাবা এবং মায়ের থেকে সন্তান সন্ততি উৎপাদিত হচ্ছে, তাহলে পিতৃজননতন্ত্র আর মাতৃজননতন্ত্র দুটো আলাদা থাকবে খুব ন্যাচারালি। তাহলে পিতৃজননতন্ত্র বা পুংজননতন্ত্র এবং মাতৃজননতন্ত্র বা স্ত্রী জননতন্ত্র, এই সম্বন্ধে পড়ব। জননতন্ত্র বলতে কী বুঝবো? যেই তন্ত্র কিছু জনন অঙ্গ নিয়ে গঠিত, সেই জনন অঙ্গগুলো কিছু প্রধান হতে পারে, কিন্তু কিছু গৌণ হতে পারে, কিছু আনুষঙ্গিক জননাঙ্গ হতে পারে। যেই জনন অঙ্গগুলো নিয়ে যে তন্ত্রটা গঠিত, পুরুষের দেহে বলবো পুংজননতন্ত্র, যেই জননাঙ্গ নিয়ে যেই তন্ত্র গঠিত স্ত্রী দেহে, তাকে বলবো আমরা স্ত্রী জননতন্ত্র। পুংজননতন্ত্রের 3টে যৌনাঙ্গ, জনন অঙ্গ: প্রধান জননাঙ্গ বা যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ আর বহিস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গর মধ্যে যেটা প্রধান জনন অঙ্গ হচ্ছে শুক্রাশয়, যেখান থেকে শুক্রাণু নির্গত হয়, শুক্রাণু তৈরি হয়। শুক্রাণুটা কি? শুক্রাণু হচ্ছে পুংজননতন্ত্রের পুংজনন কোষ, ওটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হয়। গৌণ যৌনাঙ্গ কী কী আছে? শুক্রনালী বা সেমিনিফেরাস টিউবিউল, এপিডিডাইমিস, শুক্রথলি, নিক্ষেপণনালী, প্রস্টেট, কাউপার গ্রন্থি। আমি দুবার শুক্রনালী লিখেছি। শুক্রনালী, এপিডিডাইমিস, শুক্রথলি, নিক্ষেপণনালী, প্রস্টেট, কাউপার গ্রন্থি, এই 6খানা হচ্ছে গৌণ যৌনাঙ্গ। আর বহিস্থ যৌনাঙ্গ কাকে বলবো? পেনিস, স্ক্রটাম। এগুলো কী ধরনের দেখতে সেটাতে আসছে। প্রথম হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়টা একটা থলির মতো, দেখে নাও, এই রকম দেখতে। এটা একটা থলির মধ্যে থাকে, থলিটাকে বলে স্ক্রোটাম। স্ক্রোটাম ছিল কি? বহিস্থ যৌনাঙ্গের একটা অঙ্গ। এই থলির মধ্যে যেই একটু ডিম্বাকৃতি যেই অংশটা থাকে, তাকে আমরা শুক্রাশয় বলবো। এই শুক্রাশয়ের চারদিকটা তন্তুময় আবরণী, তন্তুময় আবরণী দিয়ে গঠিত, যাকে বলবো আমরা টিউনিকা অ্যালবুজিনিয়া। এবার এই শুক্রাশয়টাকে তুমি যদি লম্বচ্ছেদে ভাগ করে ফেলো, দুটো আলাদা হয়ে যাবে, তাহলে তার ভেতরের কোষগুলো দেখা যাবে। সেখানে কী কী আছে? সেমিনিফেরাস টিউবিউল, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস নামে কোষের স্তর দেখতে পাওয়া যায়। তাহলে লম্বচ্ছেদ করলে আমরা কী কী পাবো? সেমিনিফেরাস টিউবিউল, সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা। কাকে বলবো? শুক্র উৎপাদক নালিকা হচ্ছে এই যে শুক্রাশয়ের ভেতরে কিছু গহ্বর থাকে। শুক্রাশয়ের একদম বাইরেটা হচ্ছে আবরণী। এবার আবরণী দিয়ে তুমি যখন কোষটার ভেতরে ঢুকে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু গহ্বর, যেগুলোকে প্রকোষ্ঠ বলছি, সেই প্রকোষ্ঠগুলো অনেক সূক্ষ্ম কুণ্ডলীকৃত নালী দিয়ে ঢাকা থাকে। সেই নালীগুলোকে আমরা বলবো সেমিনিফেরাস টিউবিউল। এবার এরা তো প্রচুর নালিকা, অনেক নালিকা, এগুলোকে শুক্র উৎপাদক নালিকাও বলে। এই শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল যখন পরস্পরের সঙ্গে আবার যুক্ত হয়ে যায়,
পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আবার একটা জালকের আকার গঠন করে, তাকে বলবো রেটিটেস্টিস। এই জালকগুলো আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলবো ভাসা ইফারেন্সিয়া। এবার সমস্তগুলো এই সব কিছু মিলে যেটা তৈরি করে তাকে বলে এপিডিডাইমিস। এপিডিডাইমিসটা কোথায় থাকে? এই যে ধরো শুক্রাশয়টা দেখিয়েছিলাম, এটা শুক্রাশয়। শুক্রাশয়ের ঠিক বাইরে থেকে এই যে নালীটা উঠেছে, এই ওপরের নালীটা হচ্ছে শুক্রনালী, তার নিচের যেই অংশটা, এই অংশটাকে বলে এপিডিডাইমিস। তাহলে শুক্রাশয় থেকেই যেই নালীটা, এর অগ্রভাগ থেকে যে নালীটা যাচ্ছে সেটা হচ্ছে এপিডিডাইমিস। আর শুক্রাশয়কে তুমি যদি লম্বচ্ছেদে দুভাগে ভাগ করো তাহলে ভেতরে তুমি কি দেখবে? কতগুলো বাইরের আবরণী হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, ভেতরে কতগুলো গহ্বর বা প্রকোষ্ঠ দেখবে, সেগুলো অনেক নালী দিয়ে তৈরি, তাদেরকে বলছে সেমিনিফেরাস টিউবিউল। সেই নালীগুলো যখন আরও বিভক্ত হয়ে একটা জালকের মতো আকার গঠন করবে তখন তাকে বলবো আমরা রেটিটেস্টিস। এবার রেটিটেস্টিসটা যখন আরও জালকের মতো আকার গঠন করবে আরও নালী দিয়ে, তখন তাকে বলবো ভাসা ইফারেন্সিয়া। এই পুরো জিনিসটাকে একসাথে বলবো আমরা এপিডিডাইমিস। শুক্রাশয়ের প্রধান কাজ কি? শুক্রাণু উৎপন্ন করা। আর এই যে শুক্রাণু উৎপন্ন হয় তখন বিভিন্ন কাজে তো হরমোন সাহায্য করে। এখানকার হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এটা একটা পুরুষ হরমোন, পুরুষের জননতন্ত্রের হরমোন, যে শুক্রাণু উৎপন্ন করাতে সাহায্য করে এবং সেই সময় টেস্টোস্টেরন হরমোনটা ক্ষরিত হয়। এবার চলো এপিডিডাইমিস। এপিডিডাইমিসটা বললাম শুক্রাশয় থেকে যেইটা বেরিয়েছে, যে নালীটা বেরিয়েছে সেটা হচ্ছে এপিডিডাইমিস। এটা কীরকম দেখতে? ঊর্ধ্বপ্রান্ত শুক্রাশয়ের ঊর্ধ্বমেরুতে যুক্ত থাকে আর শেষ প্রান্ত শুক্রনালীর সাথে। এই যে নালীটা দেখছো এটা হচ্ছে শুক্রনালী, এই শুক্রনালীর শেষ প্রান্তে এপিডিডাইমিসটা যুক্ত থাকে। তার মানে এই অংশটা হচ্ছে খালি এপিডিডাইমিস। তার প্রথম অংশটা হচ্ছে শুক্রাশয়ের ঊর্ধ্বপ্রান্তে ঊর্ধ্বমেরুতে যুক্ত, আর নিচটা হচ্ছে শুক্রনালীতে গিয়ে শেষ হচ্ছে। এই পুরোটা অংশ হচ্ছে এপিডিডাইমিস। এর কাজ কি? এই নালীতে শুক্রাণু সাময়িকভাবে অবস্থান করে পুষ্ট হয়। শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হলো, সে এবার এপিডিডাইমিসে সাময়িকভাবে থাকে এবং এপিডিডাইমিসে যে কোষগুলো আছে তারা তাকে নিউট্রিশিয়াস বস্তুগুলোকে সরবরাহ করে, তারা তাকে খাবার প্রদান করে। নাম্বার 3 হচ্ছে শুক্রনালী। এই যে এইটা বললাম শুক্রনালী। শুক্রনালীটা কি? শুক্রাশয় থেকে উৎপন্ন হয়। এই যে এই নালীটার গিয়ে এইখানে গিয়ে শেষ হয়েছে, এইখানটা থেকে শুরু হয়ে এটার পরের অংশ হচ্ছে এইটা, এই নালীটা এখানে গিয়ে শেষ হচ্ছে। শুক্রাশয় থেকে উৎপন্ন হয়, ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে দিয়ে বিস্তৃত হয়। ক্যানাল মানে বুঝতে পারছো নালী, এর বাইরের যে অংশটাকে সেটাকে বলে ইঙ্গুইনাল ক্যানাল, তার মধ্যে দিয়ে শুক্রনালীটা যায়। পেলভিক ক্যাভিটিতে গিয়ে মূত্রাশয়ের ওপর, এটা হচ্ছে মূত্রাশয়, সে যেখানে থাকে, মূত্রাশয় যেখানে থাকে সেটাকে বলে পেলভিক ক্যাভিটি। সেই পেলভিক ক্যাভিটিতে গিয়ে মূত্রাশয়ের ওপর এখানে একটা লুপের মতো গঠন করে মূত্রনালীতে, এই মূত্রাশয়ের থেকে পরবর্তী মূত্রাশয়ের পরের অংশটা হচ্ছে মূত্রনালী। আর শুক্রনালী কি করে? পেলভিক ক্যাভিটিতে গিয়ে মূত্রাশয়ের কাছে গিয়ে একটা লুপের মতো গঠন করে মূত্রনালীতে এসে মেশে। এই নালীর মাধ্যমে শুক্রথলি থেকে শুক্র বাহিত হয়ে মূত্রনালীতে পৌঁছায়। এইখানে শুক্রাণু উৎপন্ন হয়েছিল, সেই শুক্রাণু এপিডিডাইমিস দিয়ে শুক্রনালীতে গিয়ে মূত্রনালীতে এসে পৌঁছালো শুক্রাণুগুলো। নাম্বার 4 হচ্ছে শুক্রথলি। আচ্ছা, এই যে মূত্রনালী, এই মূত্রাশয় শুক্রনালীটা এসে মূত্রথলিতে পৌঁছালো, ঠিক এই জাংশনটাতে পাতার মতো দুটো শুক্রথলি থাকে। এই জাংশনটাতে মূত্রাশয়ের গ্রীবার অঙ্কদেশের দুপাশে দুটো করে শুক্রথলি থাকে। শুক্ররস সহ শুক্রাণুগুলো
এখানে অবস্থান করে। শুক্রথলির কাজ হচ্ছে এই যে শুক্রাণুগুলো উৎপন্ন হয়ে শুক্রনালী দিয়ে মূত্রনালীতে আসবে, তার আগে শুক্রথলিতে ওরা অবস্থান করে। তারপরে হচ্ছে নিক্ষেপণ নালী। শুক্রথলি থেকে উন্মুক্ত হয়ে উৎপন্ন হয়ে মূত্রনালীতে উন্মুক্ত হয়। সঙ্গমকালে এই নালী দিয়ে শুক্রাণু মূত্রনালীতে নিক্ষেপিত হয়। এখানে আরেকখানা নালী আছে, তাকে বলা হবে নিক্ষেপণ নালী। ওই নিক্ষেপণ নালী দিয়ে মূত্রনালীতে শুক্রাণুগুলো এলো। প্রস্টেট। এই যে দেখো শুক্রথলি ছিল, সেই শুক্রথলির ঠিক নিচে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, তাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড। মূত্রাশয়ের গ্রীবাদেশের গোড়ায় অবস্থিত, মূত্রনালীকে বেষ্টন করে থাকে। আর এই গ্রন্থির ক্ষরণ মূত্রনালীকে পিচ্ছিল করে শুক্রস্খলনকে সহজ করে। এগুলো সবই কিন্তু গৌণ যৌনাঙ্গ। এরা হচ্ছে এই যে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়ে শুক্রনালী দিয়ে গিয়ে শুক্রথলিতে অবস্থান করে মূত্রনালী দিয়ে গিয়ে বাইরে বেরোবে, তার আগে থাকে শুক্রথলি, তার নিচে এই যে প্রস্টেট গ্ল্যান্ড, গ্রন্থি মানে যে কিছু ক্ষরণ করে, সে প্রস্টেট গ্ল্যান্ডও একটা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে শুক্রাণুকে মূত্রনালী দিয়ে যেতে সাহায্য করে। এরপরে হচ্ছে কাউপার গ্রন্থি। কাউপার গ্রন্থিটা কীরকম দেখতে? একটু মটর দানার মতো। একজোড়া গ্রন্থি প্রোস্টেটের ঠিক নিচে অবস্থান করে। এটা মূত্রনালীতে উন্মুক্ত থাকে, আর এই গ্রন্থির ক্ষরণ সঙ্গমকালে মূত্রনালীকে পিচ্ছিল করে তোলে। তারপর হচ্ছে স্ক্রোটাম বা শুক্রাশয় থলি। আমি প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের স্ক্রোটাম। স্ক্রোটাম হচ্ছে একটা থলি যার মধ্যে শুক্রাশয় থাকে। কীরকম দেখতে? চামড়ার থলি যার মধ্যে শুক্রাশয় থাকে, 7টা আবরক নিয়ে গঠিত। মানে ওর আবরণী পদার্থগুলোর 7টা স্তরে বিভক্ত। কী কী? চর্ম, টিউনিকা ডার্টাস, বহিঃস্পার্মাটিক ফাসা, ক্রিমাস্টেরিক ফাসা, অন্তঃস্পার্মাটিক ফাসা, টিউনিকা ভ্যাজাইনালিস। এটা 6টা গেল। তারপর ভিসেরাল ও প্যারাইটাল স্তর, এটা একটাই ধরে রেখেছে আর কি। উভয় স্তরের এই যে ভিসেরাল আর প্যারাইটাল স্তরের মাঝখানে যেটা থাকে, যেই তরলটা থাকে, সেই তরলের স্তরটাকে বলে হাইড্রোসিলিক স্তর। এই 7টা আবরক নিয়ে স্ক্রোটাম, এই চামড়ার থলিটা গঠিত। এই চামড়ার থলি বা স্ক্রোটাম বা শুক্রাশয় থলির মধ্যে শুক্রাশয় অবস্থান করে। তারপরে হচ্ছে পেনিস বা শিশ্ন। এটা হচ্ছে পুরুষদের পেশিময় সঙ্গমঙ্গ। এর কেন্দ্রে যেই পেশি থাকে তাকে বলে কর্পাস স্পঞ্জিওসাম। এই পেশিকে দুপাশ দিয়ে বেষ্টন করে থাকে কর্পোরা ক্যাভার্নোসা। পেশিটা এরকম দেখতে হয়। এরকম দেখতে হয়। এই পেশিকে দুপাশ দিয়ে বেষ্টন করে থাকে কর্পোসা ক্যাভার্নোসা। এর 3টে অংশ, মূলদেশ, দেহ, গ্লান্স। এটা মূলদেশ, এটা দেহ, এটা গ্লান্স। পেনিস, এটা 3টে অংশ। পেনিসের চর্মের যে আচ্ছাদন গ্লান্সের অঙ্কদেশে পাতলা ভাঁজ দিয়ে যুক্ত থাকে তাকে বলে প্রিপিউস। ঠিক এইখানে একটা পাতলা ভাঁজের চামড়ার মতো অংশ থাকে, তাকে বলে প্রিপিউস। তাহলে দেখো পুংজননতন্ত্রে কী কী পড়লে? প্রধান যৌনাঙ্গ শুক্রাশয় পড়লে, গৌণ যৌনাঙ্গ পড়লে শুক্রনালী, এপিডিডাইমিস, শুক্রথলি, নিক্ষেপণ নালী, প্রস্টেট, কাউপার গ্রন্থি। 3 কী পড়লে? বহিস্থ যৌনাঙ্গ, শিশ্ন, স্ক্রটাম। তোমাদের এখানে কিন্তু পুংজননতন্ত্রের ছবি আঁকতে দিতে পারে এবং তার সাথে বর্ণনা আসে। কোশ্চেনগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন, মানে একদম 5 নম্বরের কোশ্চেন আসে। আমরা এই পুংজননতন্ত্রের সাথে সাথেই পড়ে নেব শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। শুক্রাশয়ের
আণুবীক্ষণিক গঠন। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন যখন আমরা দেখব তখন এখানে দেখব কতগুলো, প্রায় ধরো 5খানা তার উপাদান। একটা হচ্ছে শ্বেত আবরক, আবরক মানে বুঝতেই পারছো, আবরণী তৈরি করবে। শুক্র উৎপাদন নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল। লেডিগের আন্তর্কোষ, নাম্বার 4 হচ্ছে সার্টোলি কোষ। এই সার্টোলি কোষ হচ্ছে পুষ্টি যোগায়। আর 5 নম্বর হচ্ছে ঋজু নালিকা, জালক শুক্রাশয়, এটা একসাথে। আর হচ্ছে বহির্মুখী শুক্র নালিকা। তাহলে কি কি হলো? শ্বেত আবরক, শুক্র উৎপাদন নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল, লেডিগের আন্তর্কোষ, সার্টোলি কোষ, আর হচ্ছে ঋজু নালিকা, জালক শুক্রাশয়, বহির্মুখী শুক্র নালিকা। আচ্ছা, শ্বেত আবরক কী হবে দেখো, একদম বাইরের আবরক, শুক্রাশয়ের বাইরের আবরণী, এটা শ্বেত তন্তু দিয়ে গঠিত বলে একে শ্বেত আবরক বলে। এই বহিরাবরক থেকে কিছু তন্তু পটি, যেটাকে ট্রাবেকুলি বলে, সেটা নিচের দিক পর্যন্ত বিস্তৃত হয়ে শুক্রাশয়কে অনেকগুলো প্রকোষ্ঠে বিভক্ত করে। সেই প্রকোষ্ঠগুলো থেকে শুক্র উৎপাদক নালিকা উৎপন্ন হয়। তাহলে শ্বেত আবরক হয়ে গেল বাইরের আবরণী, শ্বেত তন্তু দিয়ে গঠিত, এরা অনেকগুলো প্রকোষ্ঠে বিভক্ত করে। সেই প্রকোষ্ঠগুলোর মধ্যে শুক্র উৎপাদন নালিকা থাকে। সেই শুক্র উৎপাদন নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল থেকে শুক্রাণু উৎপন্ন হয়। এই নালিকাগুলো আবার কীরকম? এই নালিকাগুলো পাতলা ভিত্তি পর্দা, ভিত্তি ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই নালিকার মধ্যে আবার 5টা কোষস্তর থাকে। সেই কোষস্তরগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইটস, প্রাইমারি স্পারমাটোসাইটস। আচ্ছা না, প্রথমটা হচ্ছে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। তারপরে হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইটস। তারপরেরটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইটস। তারপরেরটা হচ্ছে স্পারমাটিড। তারপর হচ্ছে স্পারমাটোজোয়া। এটা কিন্তু একটু গুলিয়ে গুলিয়ে যায়, এগুলো একটু ভালো করে মুখস্থ করবি। তাহলে শুক্র উৎপাদন নালিকা আবার 5টা স্তর দিয়ে, কোষের স্তর দিয়ে গঠিত। স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইটস, সেকেন্ডারি স্পারমাটোসাইটস, স্পারমাটিড, স্পারমাটোজোয়া। তারপরে হচ্ছে লেডিগের আন্তর্কোষ। এরা হচ্ছে এই যে প্রকোষ্ঠগুলো যেখানে শুক্র উৎপাদন নালিকা ছিল এবং আরও এই কোষগুলো ছিল, ঠিক তার পাশাপাশি
এই প্রকোষ্ঠগুলোর পাশে যেই ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাতে ধাত্র বা স্ট্রোমা থাকে। সেই ধাত্র বা স্ট্রোমায় কিছু বহুতলীয় কোষ দেখতে পাওয়া যায়, তাদেরকে বলা হয় লেডিকের আন্তঃকোষ। সেই লেডিকের আন্তঃকোষ থেকে যেই হরমোন নির্গত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন। সার্টলি কোষ হচ্ছে এই যে স্পার্মাটোগোনিয়া বলেছিলাম, এই স্পার্মাটোগোনিয়াগুলো থেকে আরও কিছু কিছু বড় বড় কোষ কেন্দ্রের দিকে ছড়ানো থাকে। সেই কোষগুলো লম্বাকার দেখতে হয় এবং এককভাবে ভিত্তিপর্দা সংলগ্ন থাকে। এদেরকে সার্টলি কোষ বলে। এদের কাজ কি? শুক্রাণুকে পুষ্টি যোগায়, সেই জন্য এদেরকে আবার পোষক কোষও বলা হয়। এই কোষের মধ্যে অপরিণত শুক্রাণুর মস্তক প্রথিত থাকে, মানে এটা আমি পরে বলছি। আর এই কোষ থেকে শুক্রাণুর নির্গমনকে বলে স্পার্মিয়েশন বা শুক্রাণুর অপসারণ। তারপরে হচ্ছে নানা রকম নালিকাসমূহ বা টিউবিউল। যদি সেমিনিফেরাস নালিকাগুলো পরস্পরে যুক্ত হয়ে কতগুলো নালিকা তৈরি করে তাকে বলবো ঋজুনালিকা। সেই ঋজুনালিকাগুলো আবার যুক্ত হয়ে জালক শুক্রাশয় তৈরি করে। সেই জালক শুক্রাশয়গুলো আবার কিছু কিছু সূক্ষ্ম নালিকা উৎপন্ন করে। তার মধ্যে কিছু বলে বহির্মুখী শুক্রনালিকা বা ভাসা ইফারেন্সিয়া। এই ভাসা ইফারেন্সিয়ার নালিকাগুলো কুণ্ডলীকৃতভাবে সাজানো থাকে। হ্যাঁ, এবার জালক শুক্রাশয়ে আবরণী কলা ঘন তলাকার কোষ নিয়ে গঠিত। তোমরা ক্লাস 11-এ আবরণী কলা পড়েছিলে। সেই আবরণী কলার একটা অংশ ছিল, একটা পার্ট ছিল ঘনতলাকার আবরণী কোষ। সেই কোষ নিয়ে গঠিত। এবং ভাসা ইফারেন্সিয়া বা বহির্মুখী শুক্রনালিকাগুলোর এই আবরণী কলা সিলিয়াযুক্ত স্তম্ভাকার কোষ দিয়ে গঠিত। এই যে সিলিয়াযুক্ত এরকম কোষগুলো ছিল, এর মাথায় সিলিয়া ছিল। সিলিয়াযুক্ত আবরণী কলা স্তম্ভাকার কোষ দিয়ে গঠিত। এই সিলিয়ার আন্দোলনের ফলে শুক্রাণুগুলো শুক্রথলিতে পৌঁছায়। শুক্রাণু বলেছিলাম যে শুক্রাশয় উৎপন্ন হয়। শুক্রাশয় থেকে শুক্রনালী দিয়ে শুক্রথলিতে শুক্রাণুগুলো অবস্থান করে। সেখানে এই ধরনের কোষ আছে যার মধ্যে সিলিয়া আছে। সেই সিলিয়ার চলনের ফলেই কিন্তু শুক্রাণুগুলো শুক্রাশয় থেকে শুক্রনালী দিয়ে শুক্রথলিতে গিয়ে অবস্থান করে। আমি যদি ধরো এরকমভাবে আঁকি, প্রস্থচ্ছেদে শুক্রাশয়ের বিভিন্ন অংশ ধরো, যেটা দেখাচ্ছি সেটা ধরো আমি এরকমভাবে আঁকলাম। এরকম পরপর প্রকোষ্ঠগুলো থাকে। এই যে প্রকোষ্ঠগুলোই হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল দিয়ে তৈরি। এটা ধরো একটা স্কোয়ার করে নিলাম, তার মধ্যে যা যা আছে সেমিনিফেরাস টিউবিউল দিয়ে তৈরি। এই সেমিনিফেরাস টিউবিউলের প্রথম কোষের স্তরটা হচ্ছে এরকম থাকবে, ধরে নিলাম যেমন পাতার প্রস্থচ্ছেদে যেমন এপিডার্মিস আঁকতে ঠিক সেরকম। সেই প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া। ফার্স্ট যে কোষস্তর সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া। তারপরে যদি কোষস্তর থাকে সেই কোষস্তরটাকে আমরা বলবো, পুরোটা রাখছি না, প্রাইমারি স্পার্মাটোসাইটস। তারপরেরগুলো হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইটস। তারপরেরটা হবে স্পার্মাটিড। তারপরে হবে পরিণত শুক্রাণুগুলো দেখতে হয় খুব ছোট্ট ছোট্ট, এরকম দেখতে হয়। এই যে বললাম একটা কথা যে লেডিকের আন্তঃকোষটা কোথায় থাকে? এই যে ধরো সেমিনিফেরাস টিউবিউল দিয়ে এই যে এত স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইটস, সেকেন্ডারি স্পার্মাটোসাইটস, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া, এই যে পুরোটা থাকলো। এবার এইটা একটা, এখানে একটা, এরমভাবে কোষগুলো সাজানো থাকে। এই যে দুটো কোষের মধ্যিখানে যে অংশটা সেইটা হচ্ছে ধাত্র বা স্ট্রোমা। এইখানে আরও কিছু বহুতলাকার কোষ থাকে, সেই কোষগুলোকে বলে লেডিকের আন্তঃকোষ।
ঠিক আছে। লেডিগের আন্তঃকোষের পরে যে সার্টলি কোষ বলেছিলাম, সেই সার্টলি কোষের মধ্যে এই যে শুক্রাণুর যে মস্তকটা, এই ল্যাজটা, এটা ওই কোষের মধ্যে ঢোকানো থাকে। সার্টলি কোষ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। সেই সার্টলি মানে এর পরের যে কোষটা হচ্ছে সেটা হচ্ছে সার্টলি কোষ, সেই শুক্রাণুকে পুষ্টি প্রদান করবে। কিন্তু পুষ্টি প্রদান করার আগে সার্টলি কোষের মধ্যে শুক্রাণুর এই মস্তকটা ওর মধ্যে কিন্তু প্রথিত থাকে। আচ্ছা, এবার এই শুক্রাণুর যে নির্গমন, এই কোষ থেকে যে শুক্রাণুর নির্গমন, এই পদ্ধতিটাকেই বলে স্পার্মিয়েশন বা শুক্রাণু অপসারণ। এর সাথে কিভাবে এই শুক্রাণু তৈরি হলো সেটাও কিন্তু আমরা পড়ে নেব। এবারে পড়ব গ্যামেটোজেনেসিস। এই যে পড়লে এর আগেরটাতে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়লে ওখানে কিভাবে স্পার্ম তৈরি হয় বা শুক্রাণু তৈরি হয় সেটা দেখলে, কিন্তু কিভাবে হয় সেটা দেখলে না। সেটা এবার এই পদ্ধতিতে দেখব। গ্যামেটোজেনেসিস মানেই হচ্ছে যে পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট উৎপন্ন হওয়া মানে একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, মানে শুক্রাণু বা ডিম্বাণু। শুক্রাণু উৎপন্ন হওয়ার পদ্ধতিটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, ডিম্বাণু উৎপন্ন হওয়ার পদ্ধতি হচ্ছে উজেনেসিস। উজেনেসিস পরে আসবো, আমরা এখন পুং জননতন্ত্রটাই পড়ছি। স্পার্মাটোজেনেসিস হচ্ছে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? শুক্রাশয় সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকায় স্পার্মাটোগোনিয়া কোষ থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিণত শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, এর পদ্ধতিটা কি? প্রথম হচ্ছে স্পার্মাটিড গঠন, আর স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি। এই স্পার্মাটোজোয়া সৃষ্টি মানেই এখান থেকে শুক্রাণু উৎপন্ন হবে বা স্পার্ম উৎপন্ন হবে। স্পার্মাটিড গঠনটা আবার কতগুলো পদ্ধতিতে বিভক্ত, পরপর দশাতে বিভক্ত। প্রথম হচ্ছে বিভাজন দশা। বিভাজন দশা হচ্ছে ওই যে সেমিনিফেরাস টিউবিউল ছিল, সেখানে যে আদি যে জাম কোষগুলো ছিল তারা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে অসংখ্য স্পার্মাটোগোনিয়া তৈরি করে। এই স্পার্মাটোগোনিয়াগুলো কিন্তু হচ্ছে 2N মানে ডিপ্লয়েড কোষ। এখানে মাইটোসিস কোষ বিভাজন হয়। এই স্পার্মাটোগোনিয়া আবার দু ধরনের হয়। একটা হচ্ছে এ স্পার্মাটোগোনিয়া আর একটা হচ্ছে বি স্পার্মাটোগোনিয়া। এ স্পার্মাটোগোনিয়াকে স্টেম সেল বলে। কেন? এই স্টেম সেল হচ্ছে আবার পুনরায় বিভাজিত হতে পারে। আর বি স্পার্মাটোগোনিয়া এই ডিপ্লয়েড সেলগুলো হচ্ছে এরা শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এখান থেকেই পরবর্তী সময় শুক্রাণু তৈরি হয়। এরপরে হচ্ছে বৃদ্ধি দশা। এই বৃদ্ধি দশায় প্রত্যেকটা এই যে বি স্পার্মাটোগোনিয়া তৈরি হলো, এরা প্রত্যেকে আকারে বড় হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করলো। এরাও কিন্তু ডিপ্লয়েড কোষ। আচ্ছা, এরপরে হচ্ছে পূর্ণতা প্রাপ্তি। পূর্ণতা প্রাপ্তি মানে কি? প্রত্যেকটা এই যে প্রাথমিক স্পার্মাটোসাইট, এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো, এই প্রত্যেকটা প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো। প্রথম বিভাজনটা হচ্ছে হ্রাস বিভাজন। তো সেখানে প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে দুটো করে গৌণ স্পার্মাটোসাইট তৈরি করলো। হ্রাস বিভাজন মানে হয়ে গেল হ্যাপ্লয়েড, N সংখ্যক। এবার এরা বারবার বিভাজিত হয়ে 4টে হ্যাপ্লয়েড স্পার্মাটিড গঠন করলো। 4টে হ্যাপ্লয়েড স্পার্মাটিড গঠন করার পরে এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি হলো, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ। এই স্পার্মাটিড থেকে যখন স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। স্পার্মাটিডগুলো কী করছে? ওই যে সার্টলি কোষ বলেছিলাম সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে লেজ বিশিষ্ট পরিণত শুক্রাণু তৈরি করছে। এই একইভাবে একটা স্পার্মাটোগোনিয়া থেকে 4টে শুক্রাণু তৈরি হয়। অপরিণত শুক্রাণুর মস্তক সার্টলির কোষে আটকে থাকে। আগের বারে বললাম, এই কোষ থেকে শুক্রাণুর মুক্তিকে স্পার্মিয়েশন বলে। মানে যখন তোমার স্পার্মাটোগোনিয়াম থেকে 4টে শুক্রাণু বা স্পার্ম তৈরি হচ্ছে, সেই স্পার্মাটোগোনিয়া থেকে যখন শুক্রাণুগুলো বাইরে নিক্ষিপ্ত হবে বা মুক্ত হয়ে যাবে, তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। এই পুরো পদ্ধতিটা চলতে গেলে কিছু কিছু হরমোন নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্কে জানো হাইপোথ্যালামাস গ্রন্থি, সেই মস্তিষ্কের হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন ক্ষরণ হয়, GnRH, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। সে কি করে, অগ্রপিটুইটারি গ্রন্থি আছে আমাদের, সেখানকার LH আর FSH, লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোনকে ক্ষরণে উদ্দীপিত করে। আর লিউটিনাইজিং হরমোন কি করে, লেডিগের কোষকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে। টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদনকে অব্যাহত রাখে, মানে সমানে টেস্টোস্টেরন হরমোন যতক্ষণ না ক্ষরিত হবে শুক্রাণু কিন্তু উৎপাদিত হবে না। এটা গেল টেস্টোস্টেরন হরমোনের কাজ। আর অপরপক্ষে FSH, যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, সে কী করে, সার্টোলি কোষের ওপর ক্রিয়া করে। তাহলে যখন শুক্রাণু উৎপন্ন হচ্ছে তখন কিন্তু দুটো হরমোন অগ্রপিটুইটারি থেকে বেরোচ্ছে, একটা হচ্ছে LH আর একটা হচ্ছে FSH, LH আর একটা হচ্ছে FSH। LH টেস্টোস্টেরন হরমোনকে উদ্দীপিত করে শুক্রাণু ক্ষরণে সাহায্য করে, আর ফলিকল স্টিমুলেটিং হরমোন কী করে, সার্টোলি কোষের কাজকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই যে স্পারমাটোজেনেসিস পড়লে, স্পারমাটোজেনেসিস এর তাৎপর্য কি, একটা ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়া থেকে 4টে হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি হলো, 4টে হ্যাপ্লয়েড স্পারমাটিড বা শুক্রাণু তৈরি হলো। এই শুক্রাণু, যার ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তোমরা জানো মিয়োসিস কোষ বিভাজনে যেটা তাৎপর্য ছিল, মিয়োসিস বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, যার জন্য প্রজাতির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে এখানে যেই কতগুলো স্পার্ম রিলেটেড কতগুলো টার্ম পড়লে, স্পারমাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস, স্পার্মিয়েশন, এই টার্মগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। স্পারমাটোজেনেসিস হচ্ছে শুক্রাশয় শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়। স্পার্মিওজেনেসিস হচ্ছে অপরিণত শুক্রাণু যখন পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয়। আর স্পার্মিয়েশন হচ্ছে সার্টোলি কোষ থেকে যখন শুক্রাণু নির্গমন হয়। এই টার্মগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে।